বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আজকে অনার্স ফোর্থ ইয়ারের জেনেটিক ইঞ্জিনিয়ারিং সম্পর্কিত একটি ক্লাস নিয়ে তোমাদের সামনে এসেছি। সবাইকে স্বাগতম। তো গত ক্লাসে আমি তোমাদের কি পড়িয়েছিলাম মনে আছে নিশ্চয়ই? জেনেটিক ইঞ্জিনিয়ারিং, রেস্ট্রিকশন এনজাইম এবং প্লাজমিড সম্পর্কে আলোচনা করেছিলাম। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এই কাজটা সম্পাদন করা হয় ডিএনএতে ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে, অর্থাৎ ডিএনএর যে নাইট্রোজেন ফর্ম আছে, যে নাইট্রোজেন বেজ আছে, সেখানে নতুন বৈশিষ্ট্য সংযোজনের মাধ্যমে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের কাজটি সম্পন্ন করা হয় এবং তাতে বৈশিষ্ট্যের পরিবর্তন ঘটে এবং বৈচিত্র্যতার সৃষ্টি হয়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা আরও গভীরে যাব। আমরা আজকে জানার চেষ্টা করব নিউক্লিক অ্যাসিডের শ্রেণীবিন্যাস সম্পর্কে। নিউক্লিক অ্যাসিড কী এবং এর শ্রেণীবিভাগ সম্পর্কে জানব। দেখো, আমি তোমাদের জন্য একটা ছবি ডাউনলোড করেছি। ছবিটাতে এর বৈশিষ্ট্য নিহিত আছে। দেখো, একটা ক্রোমোজোমটাকে আমরা বিবর্ধিত করেছি। বিবর্ধিত করতে করতে এটা অনেক বড় হয়েছে। ডিএনএটা ডাবল হেলিক্স বন্ড দেখা যাচ্ছে এবং ডাবল হেলিক্স বন্ডটা কী নিয়ে গঠিত সেগুলি সবই এখানে দেখা যাচ্ছে। বন্ডটায় সাইটোসিন, গুয়ানিন, অ্যাডিনিন, ফসফেট চিনির বন্ড দেখা যাচ্ছে, যে পিতে ফসফেট চিনির বন্ড, তারপরে হচ্ছে ডিঅক্সিরাইবোজ যে গঠন করেছে প্রাচীরটা, সেটা ফসফেট ডিঅক্সিরাইবোজ ব্যাকবোনটা যে গঠন করেছে, এটা হচ্ছে সেই বাইরের যে বর্ডার সেটা। আর এখানে জি নীলটাতে গুয়ানিন, এতে অ্যাডিনিন, টিতে থায়ামিন এবং সিতে সাইটোসিন। তাহলে আমরা জানতে পারলাম যে ডিএনএর এবং আরএনএ সমন্বিতভাবেই আমরা একে নিউক্লিক অ্যাসিড বলে থাকি। এর সংজ্ঞাটা এখন আমরা জেনে নেই। নিউক্লিক অ্যাসিড কি, তাই না? আমরা বইতেও পাবো। তোমাদের বইতে প্রথম অধ্যায় খুললেই তোমরা এই সম্পর্কিত আলোচনা পাবে। জিন প্রকৌশলের ধারণা ও পরিধিতেই এই সম্পর্কিত আলোচনা রয়েছে। তারপরেও আমি স্লাইড তৈরি করতে যেয়ে বিভিন্ন সাইটে ঢুকেছি, উইকিপিডিয়া এবং আরও কিছু সাইট থেকে তোমাদের জন্য তথ্য সংগ্রহ করেছি। তোমরা ইচ্ছা করলে উইকিপিডিয়া এবং ওই সমস্ত সাইট থেকেও আলোচনা নিতে পারো, তবে আমি অনেক সময় ব্যয় করে এগুলির সাহায্য নিয়েছি। তোমরা যদি আমার স্লাইডগুলি ফলো করো তাতেও চলবে। নিউক্লিক অ্যাসিড ইংরেজি শব্দ। এটা হলো জীবকোষের সবচাইতে বড়, অশাখান্বিত, অধিক আণবিক ভর বিশিষ্ট ও পলিমার জাতীয় রাসায়নিক পদার্থ, যা জীবের বিভিন্ন প্রকারের জৈবিক কাজ নিয়ন্ত্রণ করে থাকে। এটি মূলত অসংখ্য নিউক্লিওটাইডের পলিমার। প্রতিটি নিউক্লিওটাইডের 3টি অংশ থাকে, যথা 5 কার্বন বিশিষ্ট শর্করা, একটি ফসফেট গ্রুপ এবং একটি নাইট্রোজেন ঘটিত ক্ষারক। তোমাদের বইতেও এই কথাগুলি লেখা আছে। তোমরা দেখবে যে প্রতিটি নিউক্লিক অ্যাসিড 3টি পদার্থের সমন্বয়ে গঠিত। একটা হলো ক্ষারক বা নাইট্রোজেন ঘটিত ক্ষারক, 5 কার্বন বিশিষ্ট শর্করা যেটাকে পেন্টোজ গ্রুপ বলছে, এবং ফসফরিক অ্যাসিড যেটা ফসফেট গ্রুপ বলছে। 5 কার্বন বিশিষ্ট শর্করা, একটি ফসফেট গ্রুপ এবং নাইট্রোজেন ঘটিত ক্ষারক। প্রোটিনের সাথে মিলে এই নিউক্লিক অ্যাসিড সবচাইতে গুরুত্বপূর্ণ জৈবিক অণুটা গঠন করে। প্রত্যেক জীবিত বস্তুতেই এদের প্রচুর পরিমাণে দেখতে পাওয়া যায়। এখানে তারা এনকোডিং, ট্রান্সমিটিং ইত্যাদি গুরুত্বপূর্ণ কাজ করে থাকে।
সর্বপ্রথম বিজ্ঞানী ফ্রেডরিক মিশার 1869 সালে স্যামন মাছের শুক্রাণুতে নিউক্লিক অ্যাসিড আবিষ্কার করেন। নিউক্লিয়াসের মধ্যে সর্বপ্রথম একে দেখতে পাওয়া যায় বলে একে নিউক্লিক অ্যাসিড বলা যায়। তাহলে ফ্রেডরিক মিশার 1869, উনি সুইজারল্যান্ডের বিজ্ঞানী। কোনো বইতে 1871 খ্রিস্টাব্দেও উল্লেখ করা হয়েছে, তো আমরা গ্রহণযোগ্য মতামত হিসাবে 1869কে গ্রহণ করতে পারি। আচ্ছা, সংজ্ঞাটা শুনলে এখন এর ব্যাখ্যা কি, তাই না? এখানে আমরা নতুন কিছু টার্মের সাথে পরিচিত হয়েছি। সেই টার্মগুলি আসলে কি বলে, কি ব্যাখ্যা করে, এটা আমরা জানার চেষ্টা করব। নিউক্লিক অ্যাসিড মানে কি, তাই না? আমরা হঠাৎ করে নিউক্লিক অ্যাসিড শুনে কি বুঝবো? নিউক্লিক অ্যাসিড মানে ডিএনএ এবং আরএনএ। ডিএনএ আর আরএনএ হলো অসংখ্য নিউক্লিওটাইডের সমষ্টি। এখন তোমরা প্রশ্ন করতেই পারো, ম্যাডাম নিউক্লিওটাইড কি? নিউক্লিওটাইড হলো নিউক্লিওসাইড এবং ফসফরিক অ্যাসিডের যৌথ রূপ। প্রশ্ন হলো নিউক্লিওসাইডটা কি? নিউক্লিওসাইড হলো পেন্টোজ সুগার এবং নাইট্রোজেন ক্ষারক যৌগ। পেন্টোজ সুগার অর্থাৎ 5 কার্বন বিশিষ্ট শর্করা, ঠিক আছে? 5 কার্বন বিশিষ্ট শর্করা এবং নাইট্রোজেন ক্ষারকের একটা যৌগ, যেটাকে নিউক্লিওসাইড বলা হয়। এখন আবারও প্রশ্ন জাগে, তবে নাইট্রোজেন ক্ষারক কারা? নাইট্রোজেন ক্ষারক 2 প্রকার, একটা হচ্ছে পিউরিন আর একটা হচ্ছে পাইরিমিডিন, ঠিক আছে? পিউরিন এবং পাইরিমিডিন। পিউরিন হলো অ্যাডিনিন এবং গুয়ানিন, এরা 2 রিং বিশিষ্ট ক্ষারক। পাইরিমিডিন হলো 3টি থাইমিন, সাইটোসিন, ইউরোসিল, এরা 3 রিং বিশিষ্ট ক্ষারক, এরা 1 রিং বিশিষ্ট ক্ষারক। তাহলে আমরা পিউরিন পেলাম 2টা, অ্যাডিনিন এবং গুয়ানিন, এরা 2 রিং বিশিষ্ট ক্ষারক। আর পাইরিমিডিন হলো 3টা, থাইমিন, সাইটোসিন, ইউরোসিল, এরা 1 রিং বিশিষ্ট ক্ষারক। তাহলে মোটামুটি পরিষ্কার হলো তোমাদের যে নিউক্লিক অ্যাসিড মানেই হচ্ছে ডিএনএ এবং আরএনএ, আর ডিএনএ হলো নিউক্লিওসাইড, অসংখ্য নিউক্লিওসাইটের সমষ্টি, এরা ডিএনএ এবং আরএনএ। নিউক্লিওসাইডটা কি? নিউক্লিওসাইডটা হলো নিউক্লিওসাইড ও ফসফরিক অ্যাসিডের যৌথ রূপ। নিউক্লিওসাইড হচ্ছে পেন্টোজ সুগার এবং নাইট্রোজেন ক্ষারকের যৌগ, আর নাইট্রোজেন ক্ষারক হচ্ছে পিউরিন এবং পাইরিমিডিন। কিন্তু একটা বিষয় মনে রাখতে হবে যে ডিএনএ যে নিউক্লিওটাইড নিয়ে গঠিত, তাতে পেন্টোজ সুগারের 2 নং কার্বনে একটি অক্সিজেন নেই, তাই ডিএনএকে ডিঅক্সিরাইবোজ নিউক্লিক অ্যাসিড বলে। তো মনে রাখতে হবে ডিঅক্সি শব্দের অর্থ না অক্সিজেন। ডি মানে না, এটা আমরা আগেও জেনেছি। ডি মানে নাই, তাহলে অর্থাৎ না অক্সিজেন নাই। তাহলে বুঝতেই পারছো যে 2 নং কার্বনে অক্সিজেন নেই বলেই ডিএনএকে ডিঅক্সিরাইবোজ বা ডিঅক্সিরাইবোজ নিউক্লিক অ্যাসিড বলা হচ্ছে। আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, ডিএনএ নিউক্লিওটাইডে কিন্তু ইউরোসিল নাই। ইউরোসিলের বদলে এখানে যেটা আছে সেটা হচ্ছে থায়ামিন। ইউরোসিলকে রিড করতে পারে না ডিএনএ, ইউরোসিলের বদলে আছে থায়ামিন, কিন্তু আরএনএতে আবার আছে ইউরোসিল। অপরদিকে আরএনএতে নেই শুধু থায়ামিন। এছাড়া একটি নিউক্লিওটাইড হওয়ার জন্য যে 3টি গুণ বা বৈশিষ্ট্য, অর্থাৎ সুগার থাকতে হবে, ক্ষার থাকতে হবে, ফসফরাস থাকতে হবে, সেটা আরএনএতে রয়েছে, ঠিক আছে? তার মানে আমরা নিউক্লিক অ্যাসিডের ব্যাখ্যায় 3টা জিনিসের অবশ্যম্ভাবী প্রয়োজন বলে আমরা ধরে নিচ্ছি। একটা হচ্ছে নাইট্রোজেন ঘটিত ক্ষারক, অর্থাৎ নাইট্রোজেনের বেজ, যেমন অ্যাডিনিন, সাইটোসিন, গুয়ানিন, থায়ামিন, ইউরোসিল, এগুলি হচ্ছে নাইট্রোজেনের বেজ। আর হচ্ছে 5 কার্বন বিশিষ্ট শর্করা বা পেন্টোজ শর্করা, যেটা দিয়ে আমার যে বাইরের যে লেয়ারটা, আমি আবার সেই চিত্রটাতে ফিরে যাচ্ছি। দেখো এই যে পেন্টোজ শর্করা, এই যে 5টা হাত দিয়ে তোমার এই সুগারগুলিকে ধরেছে, এটা হচ্ছে ফসফেট ডাই অক্সিরাইবোজ ব্যাকবোন, অর্থাৎ এটা দিয়ে ডিএনএর যে ব্যাকবোনটা সেটা তৈরি করে।
তাহলে পেন্টোজ সুগারটা লাগবে এবং ফসফরিক অ্যাসিড লাগবে। এই তিনটা জিনিস মিলেই আমরা নিউক্লিক অ্যাসিড তৈরি হবে। আমরা না, এটা আল্লাহই সৃষ্টি করেছে। আচ্ছা, এরপরে আসো প্রকারভেদ। প্রকারভেদে তো আমরা জেনেইছি দুই প্রকার, একটা হচ্ছে ডিএনএ আর একটা হচ্ছে আরএনএ। একটা ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড আর হচ্ছে রাইবোনিউক্লিক অ্যাসিড। তাহলে নিউক্লিক অ্যাসিডগুলি বায়োমলিকুলার বা জীবনের অস্তিত্বের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। অর্থাৎ জীবনের যে বৈশিষ্ট্য সব কিছুই ডিএনএর মধ্যে রয়েছে। ডিএনএ ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড একটি জৈবিক তথ্য বহন করার জন্য দায়বদ্ধ। সেটা হলো একটা ডাবল সংঘবদ্ধ অণু, ক্রোমোজোম হিসাবে পরিচিত একটি অত্যন্ত সুপারকাইল আকারে ডিএনএ উপস্থিত। এই ক্রোমোজোমগুলি জিন বহন করে, যা জিনগত তথ্যকে এনকোড করে। আর রাইবোনিউক্লিক অ্যাসিডটা হচ্ছে একক আটকে থাকা অণু, যা জিনের প্রকাশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অনেক ভাইরাসের জেনেটিক উপাদান হিসাবে আরএনএ থাকে। আর আরএনএকে তিনটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে মেসেঞ্জার আরএনএ, ট্রান্সফার আরএনএ, রাইবোজোমাল আরএনএ। ঠিক আছে, এমআরএনএ, টিআরএনএ, আরআরএনএ। তাহলে আমরা এখন নিউক্লিক অ্যাসিড হিসেবে পরিচিত ডিএনএ এবং আরএনএর গঠনটা ভালো করে জেনে রাখি। এখানে আমরা এর তিনটা যে পাইরিমিডিন, তারপরে পিউরিন, নাইট্রোজেনের ক্ষারক, এগুলি বইতে চিত্র সহকারে খুব সুন্দর করে এর গঠনগুলি দেয়া আছে। 5 কার্বন বিশিষ্ট শর্করা, সেটারও গঠন দেয়া আছে। ফসফরিক অ্যাসিড কি, তিনটার গঠন বইতে দেয়া আছে। এই তিনটা যৌগ ছাড়া একটা নিউক্লিক অ্যাসিড কিন্তু গঠিত হবে না। সুতরাং এটা সম্পর্কে পড়ার জন্য বইটা একটু ভালো করে ফলো করো। আর এখন আমরা ডিএনএর গঠন সম্পর্কে কিছু তথ্য জানব। ডিএনএ হচ্ছে ক্রোমোজোমের একমাত্র স্থায়ী রাসায়নিক পদার্থ এবং বংশগতির বৈশিষ্ট্যের ধারক ও বাহক, যেটা আমরা আগেই জেনেছি। তবে সাইটোপ্লাজমে মুক্ত অবস্থায় অথবা অঙ্গাণুর ধাত্রে অবস্থান করতে পারে। বিজ্ঞানী মিশার 1868 সালে সর্বপ্রথম ডিএনএ আবিষ্কার করার পর এর নাম দেন নিউক্লিন। বিজ্ঞানী ওয়াটসন ও ক্রিক, যাদের নাম আমরা সবাই জানি, তারাই ডাবল হেলিক্স বন্ডের যে মডেলটা সেটা আবিষ্কার করেছেন। 1950 সালে ডিএনএর ভৌত রাসায়নিক গঠন সম্পর্কে ডিএনএর ডাবল হেলিক্স মডেল প্রস্তাব করেন, যা তাদেরকে 1963 সালে নোবেল পুরস্কার এনে দেয়। ডিএনএর আণবিক ওজন 10 থেকে 10-এর মধ্যে। এর অতি বেগুনি রশ্মি শোষণের ক্ষমতা অনেক বেশি। 5 কার্বন বিশিষ্ট ডিঅক্সিরাইবোজ কার্বোহাইড্রেট বা শর্করা, অজৈব ফসফেট এবং অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন নামক নাইট্রোজেন বেস বা ক্ষার নিয়ে ডিএনএ অণু গঠিত। অ্যাডিনিন এবং গুয়ানিনকে পিউরিন এবং সাইটোসিন ও থায়ামিনকে পাইরিমিডিন বলে। এক অণু ডিঅক্সিরাইবোজ শর্করা ও এক অণু নাইট্রোজেন বেস অর্থাৎ অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন ও থায়ামিনের যে কোনো একটি একত্রে নিউক্লিওসাইড গঠন করে। এক অণু নিউক্লিওসাইড ও এক অণু অজৈব ফসফেট একত্রে নিউক্লিওটাইড গঠন করে। অর্থাৎ একটি নিউক্লিওসাইড অণু এক অণু ডিঅক্সিরাইবোজ কার্বোহাইড্রেট বা শর্করা, এক অণু নাইট্রোজেন বেস ও এক অণু অজৈব ফসফেট নিয়ে গঠিত। 2 অণু নিউক্লিওটাইড একত্রে ডাই নিউক্লিওটাইড, 3 অণু নিউক্লিওটাইড একত্রে ট্রাই নিউক্লিওটাইড এবং 3-এর অধিক নিউক্লিওটাইড একত্রে পলিনিউক্লিওটাইড গঠন করে। ডিএনএ হচ্ছে একটি পলিনিউক্লিওটাইড শিকল বা চেইন, যাতে কয়েক হাজার নিউক্লিওটাইড থাকে। এদের মনোমার্স বলা হয়। ঠিক আছে, তার মানে আমরা বুঝতে পারছি যে ডিএনএ একটি পলিনিউক্লিওটাইডের শিকল, যাতে কয়েক হাজার পর্যন্ত নিউক্লিওটাইড থাকে।
একটি নিউক্লিওটাইডের নাইট্রোজেন বেস হিসাবে অ্যাডিনিন থাকলে তাকে ডিঅক্সি অ্যাডিনোসিন মোনোফসফেট, গুয়ানিন থাকলে তাকে ডিঅক্সি গুয়ানোসিন মোনোফসফেট, সাইটোসিন থাকলে তাকে ডিঅক্সি সাইটোসিন মোনোফসফেট, আর থায়ামিন থাকলে তাকে ডিঅক্সি থাইমিডিন মোনোফসফেট বলে। অর্থাৎ নিউক্লিওটাইডের নাইট্রোজেন বেস হিসাবে যেটা থাকবে, অ্যাডিনিন থাকলে অ্যাডিনিনের নাম অনুসারে, গুয়ানিন থাকলে গুয়ানিনের নাম অনুসারে এভাবে নামকরণ করা হয়ে থাকে। নাইট্রোজেন বেস অর্থাৎ অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন ও থায়ামিনের যে কোনো একটি সবসময় ডিঅক্সিরাইবোজ কার্বোহাইড্রেট বা শর্করার প্রথম কার্বনের সাথে যুক্ত থাকে। অন্যদিকে ফসফেট যুক্ত থাকে কার্বোহাইড্রেট বা শর্করার তৃতীয় অথবা পঞ্চম কার্বনের সাথে। প্যাঁচানো পলিনিউক্লিওটাইডের চেইন একটি নাইট্রোজেন বেস অপর চেইনের অন্য একটি নাইট্রোজেন বেসের সাথে নির্দিষ্ট নিয়ম মেনে হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত থাকে, যেমন অ্যাডিনিন ও থায়ামিন 2টি এবং গুয়ানিন ও সাইটোসিন 3টি হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত থাকে। দুটি পলিনিউক্লিওটাইড চেইন 20 অ্যাংস্ট্রম দূরত্বে অবস্থান করে পরস্পর প্যাঁচানো অবস্থায় উল্টোমুখী হয়ে অবস্থান করে। এক প্যাচ সম্পন্ন হতে মোট 10টি নিউক্লিওটাইডের প্রয়োজন হয়। এক অণু নিউক্লিওটাইডের দৈর্ঘ্য 3.4 অ্যাংস্ট্রম হিসাবে একটি পূর্ণাঙ্গ প্যাচের দৈর্ঘ্য 34 অ্যাংস্ট্রম। তাহলে এখানে আমরা মোটামুটি ডিএনএর গঠন সম্পর্কে অবহিত হলাম। এখন আমরা আরএনএর গঠন সম্পর্কে অবহিত হব। আরএনএটা কি? আরএনএ হচ্ছে সাধারণত সাইটোপ্লাজমে মুক্ত অবস্থায় থাকে, তবে অঙ্গাণুর ধাত্রে, নিউক্লিয়াস ও রাইবোজোমেও একে পাওয়া যায়। রাইবোজ কার্বোহাইড্রেট বা শর্করা, অজৈব ফসফেট এবং অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন ও ইউরোসিল নামক নাইট্রোজেন বেস বা ক্ষার নিয়ে আরএনএ গঠিত। অ্যাডিনিন ও গুয়ানিনকে পিউরিন এবং সাইটোসিন ও ইউরোসিলকে পাইরিমিডিন বলে। এক অণু রাইবোজ কার্বোহাইড্রেট বা শর্করা, এক অণু নাইট্রোজেন বেস, অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন ও ইউরোসিলের যে কোনো একটি ও এক অণু অজৈব ফসফেট একত্রে নিউক্লিওটাইড গঠন করে। নাইট্রোজেন বেস অর্থাৎ অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন ও ইউরোসিলের যে কোনো একটি সবসময় রাইবোজ কার্বোহাইড্রেট বা শর্করার প্রথম কার্বনের সাথে যুক্ত থাকে। অন্যদিকে ফসফেট যুক্ত থাকে কার্বোহাইড্রেট বা শর্করার তৃতীয় বা পঞ্চম কার্বনের সাথে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ডিএনএর সাথে আরএনএর গঠনগত পার্থক্য খুব একটা নেই। শুধুমাত্র নাইট্রোজেন বেসের ক্ষেত্রে যে পার্থক্যটা রয়েছে সেটা হচ্ছে আরএনএতে নাইট্রোজেন বেস ইউরোসিল থাকবে এবং ডিএনএতে থাকবে হচ্ছে ইউরোসিলের পরিবর্তে থায়ামিন। আর একটা যে এটা অঙ্গাণুর ধাত্রে, নিউক্লিয়াসে এবং রাইবোজোমে পাওয়া যায়, কিন্তু ডিএনএকে আমরা পাচ্ছি নিউক্লিয়াসে, ক্রোমোজোমের মধ্যে। আরএনএ মূলত নিউক্লিওটাইডের একক চেইন বা শিকল, কখনো কখনো একক চেইন ভাঁজ খেয়ে দ্বিসূত্র গঠন করতে পারে। যে আরএনএ প্রজননে অংশ নেয় তাদের প্রজননিক বা জেনেটিক আরএনএ, আর যে আরএনএ প্রজননে অংশ নেয় না তাদের অপ্রজননিক বা নন জেনেটিক আরএনএ বলে। আচ্ছা, এখন আমরা আরএনএর যে প্রকারভেদ রয়েছে আমরা জানি যে রাইবোজোমাল আরএনএ বা আরআরএনএ, বার্তাবহ আরএনএ বা এমআরএনএ, মেসেঞ্জার আরএনএ বলে যাকে, পরিবাহক আরএনএ বা ট্রান্সফার বা টিআরএনএ, এই সম্পর্কে একটু জানার চেষ্টা করব। রাইবোজোমের প্রধান সাংগঠনিক উপাদান হিসাবে প্রোটিন সংশ্লেষে ভূমিকা রাখে। অর্থাৎ প্রোটিন সংশ্লেষণ যখন আমরা পড়ব
তখন আমরা এ সংক্রান্ত বিষয়টা একটু গুরুত্ব দিয়ে পড়ার চেষ্টা করব যে রাইবোজোম আরএনএ না হলে প্রোটিন সংশ্লেষণ হবে না। আমাদের শরীরে যে অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড রয়েছে 20 থেকে 22টি, কোনো কোনো বইতে 20টি দেখা যায়, কোনো কোনো বইতে 22টি দেখা যায়, তবে 20 থেকে 22টি অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড রয়েছে। এগুলি আমরা যে প্রোটিন নিয়মিত খাচ্ছি সেই প্রোটিন ভেঙে এই অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিডগুলি তৈরি হয় এবং এই প্রোটিন সংশ্লেষণের জন্য রাইবোজোম বা আরআরএনএ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যদি আরআরএনএর উপস্থিতি না থাকে তাহলে প্রোটিন সংশ্লেষণ বাধাগ্রস্ত হয়। সুতরাং এটার গুরুত্ব অপরিসীম। কোষের 80% আরআরএনএ এই ধরনের এবং এগুলো নিউক্লিয়াসে থেকে সৃষ্ট ও রাইবোজোমে অবস্থান করে। এটি এমআরএনএর টেমপ্লেট বা ছাঁচ হিসাবেও কাজ করে থাকে। আর বার্তাবহ আরআরএনএ অর্থাৎ বার্তাবহ এমআরএনএ কি কাজ করে? নিউক্লিয়াসের ডিএনএ থেকে প্রোটিন সংশ্লেষের কোড বা সূত্র সাইটোপ্লাজমে বহন করে নিয়ে আসে। কোষের 10% আরআরএনএ এ ধরনের এবং প্রোটিন সংশ্লেষের সময় রাইবোজোমের সাথে সংযুক্ত থাকে। তোমরা ইতিমধ্যেই মলিকুলার বায়োলজিতে জেনেটিক কোডন সম্পর্কে হয়তোবা পড়েছো থার্ড ইয়ারে এবং এ সম্পর্কিত জ্ঞান তোমাদের রয়েছে। সুতরাং এটা যে 3টা কোডন মিলে এক একটা অ্যামাইনো অ্যাসিড তৈরি হয় এটা বুঝতে আমার মনে হয় তোমাদের সমস্যা হয়নি। পরিবাহক আরএনএ বা ট্রান্সফার আরএনএ অ্যামাইনো অ্যাসিড পোল থেকে বার্তাবহ আরএনএ প্রদত্ত কোড বা বার্তা অনুসারে সঠিক অ্যামাইনো অ্যাসিড প্রোটিন সংশ্লেষের স্থানে পরিবহন করে। লবঙ্গের মতো এ জাতীয় আরআরএনএ কোষের মোট আরআরএনএর 10% এবং বার্তাবহ আরএনএর তুলনায় আকারে ছোট। আচ্ছা, এরপরে আসো আমরা ডিএনএর যে গুরুত্বপূর্ণ ভূমিকা ডিএনএ পালন করে থাকে অর্থাৎ এর রেপ্লিকেশন ক্ষমতা। যদি এর রেপ্লিকেশন ক্ষমতা না থাকতো তাহলে আসলে আমরা পৃথিবীতে এই যে বৈচিত্র্যময় জীব প্রাণী উদ্ভিদ তৈরি করতে সক্ষম হয়েছি এটা হয়তোবা তৈরি করতে সক্ষম হতাম না, কেননা ডিএনএ নিজেই তার রেপ্লিকেশন তৈরি করতে পারে। এটা বিজ্ঞানী ওয়াটসন ও ক্রিক তাদের ডাবল হেলিক্স মডেলের উপর ভিত্তি করে ডিএনএর প্রতিরূপ তৈরি ব্যাখ্যা দেন যে পরবর্তীতে তেজস্ক্রিয় পরীক্ষার মাধ্যমে সঠিক বলে প্রমাণিত হয়। ভিত্তি করে প্রতিরূপ মতবাদ প্রদান করেন ওয়াটসন ও ক্রিক এবং সেটা পরবর্তীতে সঠিক বলে প্রমাণিত হয়। কোষ বিভাজনের ইন্টারফেস দশার এস বা সংশ্লেষণমূলক উপপর্যায়ে ডিএনএর প্রতিরূপ সৃষ্টি হয়। আদি ডিএনএ থেকেই নতুন ডিএনএর প্রতিরূপ সৃষ্টি হয়। একটি অপত্য বা নতুন ডিএনএর একটি নিউক্লিওটাইড চেইন বা শিকল বা সূত্র পুরাতন বা মাতৃ ডিএনএর এবং অপরটি নতুনভাবে সংশ্লেষিত নিউক্লিওটাইড চেইন। প্রতিটি নতুন ডিএনএর এক সূত্রের নাইট্রোজেন বেজ অপর সূত্রের নাইট্রোজেন বেজের সাথে নতুনভাবে হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত হয়। এগুলি স্বয়ংক্রিয়ভাবেই হয়, অর্থাৎ আমরা পরীক্ষাগারে যখন পিসিআর ল্যাবে, আমাদের দেশে এখন পিসিআর ল্যাবের কথা আমরা অনেক শুনছি, তো মানে করোনা পরিস্থিতির কারণে পিসিআর ল্যাবের কথাগুলি আমরা বেশ শুনতে পাচ্ছি। এখন বিদেশে এরকম ল্যাব অনেক আছে এবং যেখানে এই যে অ্যাডিনিন, সাইটোসিন, গুয়ানিন, থায়ামিন এগুলি একত্রিত করে সাজিয়ে কিন্তু নতুন ডিএনএ সংশ্লেষ করা হয়। তো এই সংশ্লেষণের ক্ষেত্রে এটা রেখে দিলে স্বয়ংক্রিয়ভাবেই আস্তে আস্তে তৈরি হয়। তো প্রতিটি নতুন ডিএনএর এক সূত্রের নাইট্রোজেন বেজ অপর সূত্রের নাইট্রোজেন বেজের সাথে নতুনভাবে হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত হয়। 1956 সালে বিজ্ঞানী আর্থার কর্নবার্গ কৃত্রিমভাবে ডিএনএর প্রতিরূপ সৃষ্টি তথা তৈরি করতে সক্ষম হন।
তাহলে এটা 1956 সালেই কৃত্রিমভাবে ডিএনএ তৈরি করতে তারা সক্ষম হয়েছেন এবং এতে করেই ডিএনএ রেপ্লিকেশন ক্ষমতাটা তারা বুঝতে পেরেছেন। আচ্ছা, তাহলে আমরা এতক্ষণ কোনো চিত্র দেখাইনি, এখন লাস্টে ডিএনএর যে স্ট্রাকচারটা দেখো, এখানে ডাবল হেলিক্স বন্ড, অর্থাৎ এখানে যে চিনির যে বন্ডটা আছে, সুগারের যে ফসফেট পেন্টোজ যে পেন্টোজ সুগার, সেই পেন্টোজ সুগারের বন্ডটা হচ্ছে বাইরের যে লেয়ার সেটা, এবং মাঝখানের যে নাইট্রোজেনের ক্ষারক, অর্থাৎ সবুজ মার্ক করা এটা অ্যাডিনিন, নীল মার্ক করাটা থায়ামিন, ইয়েলো মার্ক করাটা গুয়ানিন এবং রেড মার্ক করাটা হচ্ছে সাইটোসিন। এইভাবে করে তোমার কি বলে নাইট্রোজেনের ক্ষারকগুলি পেন্টোজ সুগারের সাথে মিলে তোমার ডিএনএর মডেল তৈরি করে। তোমরা আণবিক মডেলটা যখন বইতে দেখবে তখন এই আণবিক মডেলটা এটার সাথে মিলিয়ে দেখলেই তোমরা বুঝতে পারবে। এখন এই যে দেখো কেমিক্যাল স্ট্রাকচার অফ ডিএনএ, এখানে আমি একটা চমৎকার ছবি পেয়েছি। এই ছবিটা পাওয়াতে মানে এই চিত্রটা দিয়েই পুরাটা ক্লাস আসলে পড়ানো যায়। এখানে দেখো একটা ডিএনএর এখানে অ্যাডিনিন, এই যে ব্লু মার্ক করাটা অ্যাডিনিন, ইয়েলো মার্ক করাটা থায়ামিন, গ্রিন মার্ক করাটা গুয়ানিন আর রেড মার্ক করাটা সাইটোসিন। এখন দ্য সুগার ফসফেট ব্যাকবোন, এই যে ফসফেট সুগার এটা হচ্ছে তার ব্যাকবোনটা গঠিত হবে এরকম করে, অর্থাৎ বেস, এই যে তার অক্সিজেনের যে বন্ডটা, এই যে ফসফেটের বন্ড, এটা কিভাবে শিকল তৈরি করেছে দেখো, এইভাবে এরকম করে শিকলটা তৈরি হবে। আর নাইট্রোজেনের যে ক্ষারকটা, এই যে নাইট্রোজেনের বেস 5 কার্বন বিশিষ্ট, না 5টি বন্ড বিশিষ্ট, এবং তার সাথে হাইড্রোজেনের বন্ধন থাকবে। এই যে থায়ামিনের যে গঠন, আণবিক গঠন, গুয়ানিনের আণবিক গঠন, সাইটোসিনের আণবিক গঠন। আচ্ছা, এখন কিভাবে তারা হোল্ড করে, অর্থাৎ একটার সাথে আরেকটা কিভাবে যুক্ত হয়, হোয়াট হোল্ড ডিএনএ স্ট্র্যান্ড টুগেদার, কিভাবে তারা একটার সাথে আরেকটা সংযুক্ত হয়। দেখো অ্যাডিনিন সর্বদা থায়ামিনের সাথে, দেখো এই যে অ্যাডিনিনের পাশে কিন্তু থায়ামিনকে পেয়ে যাবে, এরা একসাথে শিকল গঠন করবে। এরপরে গুয়ানিন সর্বদা সাইটোসিনের সাথে, এই যে দেখো গ্রিন সর্বদা রেডের সাথে শিকল গঠন করছে। তাহলে এখানে কি পাচ্ছি আমরা, এই যে নাইট্রোজেন বেস 5টি হাত দিয়ে তোমার এখানে এই যে হাইড্রোজেনের একটা হাত, এইভাবে তোমার হাইড্রোজেনের হাত দিয়ে নাইট্রোজেনের হাতকে ধরলো, এখানে নাইট্রোজেন আবার হাইড্রোজেনকে ধরলো। এই যে ডিএনএ strands are held together by hydrogen bonds between base on adjacent strands. Adenine always pairs with thymine, অর্থাৎ অ্যাডিনিন থায়ামিনের সাথে, while guanine always pairs with cytosine. Adenine pairs with uracil. যখন আরএনএর ক্ষেত্রে হবে তখন থায়ামিনের পরিবর্তে ইউরোসিলের সাথে যুক্ত হবে। এখন এটা তো আসলে আমরা মলিকুলার বায়োলজিতে পড়েছি 3rd ইয়ারে, যে ফ্রম ডিএনএ টু প্রোটিন, ডিএনএ থেকে কিভাবে প্রোটিন সংশ্লেষিত হয় এবং এই প্রোটিন সংশ্লেষিত হওয়ার প্রক্রিয়াটাকে কি বলে, অর্থাৎ ডিএনএ থেকে যে আরএনএ তৈরি হওয়ার যে প্রক্রিয়া সেটাকে বলা হয় ট্রান্সক্রিপশন, আর আরএনএ থেকে তোমার প্রোটিন সংশ্লেষণ হওয়ার যে প্রক্রিয়াটা সেটাকে বলে হচ্ছে ট্রান্সলেশন। তাহলে এই ট্রান্সলেশনের যে সংজ্ঞা, আমি আশা করি যে তোমরা এটা 3rd ইয়ারেই পড়ে এসছো। এখন 4th ইয়ার যেহেতু এই প্রক্রিয়াগুলি জানা আছে, তো এটা আমি রিপিট করছি না। এখন নিউক্লিক অ্যাসিডের ধারণাটাও আশা করি তোমাদের আছে,
তারপরেও এটা আবার তোমাদেরকে মনে করিয়ে দেয়া হলো। এখন সামনে আমরা এই জিনিসগুলিকে কাজে লাগিয়ে কিভাবে জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রক্রিয়াটা সম্পন্ন করা হয়, অর্থাৎ ডিএনএর যে রেপ্লিকেশন ক্ষমতা আছে, এই রেপ্লিকেশন ক্ষমতাকে কাজে লাগিয়ে তারপরে আমরা রেস্ট্রিকশন এনজাইমের কথা পড়েছি। এই রেস্ট্রিকশন এনজাইমের সহায়তা নিয়ে কেমন করে, কোথায়, কিভাবে কেটে আর একটা ডিএনএর বন্ডের সাথে জোড়া লাগিয়ে, নাইট্রোজেন বেজের সাথে জোড়া লাগিয়ে কিভাবে বৈশিষ্ট্যে পরিবর্তন আনা যায়, সেই জিনিসগুলি আমরা সামনের দিকে পড়ব। বইতে অনেক অনেক ডিটেলস দেয়া আছে, সেই ডিটেলস থেকে আমি মূল জিনিসগুলি এখানে তুলে এনেছি। তো মূল জিনিসগুলি এখান থেকে তোমরা পড়ার চেষ্টা করবে, বোঝার চেষ্টা করবে এবং সাথে সাথে কি করবে, বই দেখেও একটু মিলিয়ে নিবে এবং ডিএনএ এবং আরএনএর যে পার্থক্যটা রয়েছে সেই পার্থক্যটা তো ছোটোবেলা থেকেই পড়ছো, এখন আরেকটু ভালো করে বেশি করে পার্থক্যগুলি পড়বে। অর্থাৎ সেই ছোটোবেলার 4টা-5টা পার্থক্য না দিয়ে আরও 10টা, 12টা, 15টা, 16টা যে যত পারো সেইভাবে দিবে আর কি। এরপরে আমাদের যে টপিকসটা থাকবে সেটা আমি জিনের যে বৈশিষ্ট্যগুলি আছে, জিনের বৈশিষ্ট্যাবলী, জিনের প্রকৃতি, এটা নিয়ে পড়ানোর চেষ্টা করব। তারপরে আমরা প্রোটিনে যাব এবং আরও কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন আছে, সেগুলি আমরা ধাপে ধাপে জানার চেষ্টা করব। তো আশা করি তোমরা ক্লাসগুলি ভালো করে শুনে জানার চেষ্টা করবে, বোঝার চেষ্টা করবে। আর রোল দিতে বলা হয়েছে, তোমরা সবাই রোল দিচ্ছ দেখলাম, কিন্তু শুধু রোল দিয়েই ক্ষান্ত হয়ে গেলে চলবে না। কমেন্টসে জানাতে হবে যে ক্লাসে কোথায় বুঝতে পারোনি, কিংবা বুঝতে পেরেছো কি না, কিংবা ক্লাসটা কেমন হয়েছে, আরও কেমন হলে ভালো হতো। এ ধরনের মতামত তোমাদের কাছ থেকে কামনা করছি, কেননা তোমাদের মতামত পেলেই আমরা আরও উৎসাহিত হব ভালোভাবে ক্লাস নেওয়ার জন্য। তো শিক্ষার্থীবৃন্দ, তোমরা ভালো থাকো। এই পরিস্থিতিতে তোমরা বাসায় বসে লেখাপড়া করো। তো সবাইকে ধন্যবাদ।